ব্লাড ক্যান্সার ধরা পড়ার পর অনেক রোগী প্রথমেই ভাবেন আমি কি বাঁচবো, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কি খুব ভয়ঙ্কর, কেমোথেরাপি মানেই কি চুল পড়ে যাবে। আজ এই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত হেমাটো অঙ্কোলজিস্ট ডক্টর শিল্পা ভারতীয়া, যিনি 20 বছরেরও বেশি এই প্রফেশনের সাথে যুক্ত। আর আপনারা দেখছেন বাংলার অন্যতম জনপ্রিয় হেলথ কেয়ার পডকাস্ট ডাক্তারবাবু। আর আজকের এই এপিসোডটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, এই ধরনের হেলথ কেয়ার ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার ম্যাম, ওয়েলকাম টু ডাক্তারবাবু পডকাস্ট। থ্যাংক ইউ ম্যাম, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্লাড ক্যান্সার এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। তো এই এপিসোডটা শুরু করার আগে আমরা প্রথমেই জানতে চাইবো আপনার থেকে, আপনি হেমাটো অঙ্কোলজিকে কেন বেছে নিলেন কেরিয়ার হিসাবে? আমরা যখন এমবিবিএস করেছে, ব্যাঙ্গালোর থেকে এমবিবিএস করেছে, তারপরে হায়ার এডুকেশনের জন্য উই ট্রাভেল টু ইউকে। আর ওখানে আমার যখন এমআরসিপি কোর্স ছিল, বিভিন্ন স্পেশালিটি রোটেশন হয়, তো যখন আমরা অঙ্কোলজি গেছেন ওখানে দেখেছি একটা ডক্টর একটা রিয়েল ইম্প্যাক্ট করেছেন একটা পেশেন্টের লাইফে, ফ্রম হোপলেস সিচুয়েশন টু আ লাইফ ফুল অফ হোপ। তো দ্যাট ওয়াজ ভেরি ইমপ্রেসিভ ফর মি কি ক্যান্সার ট্রিটমেন্ট এতটা অ্যাডভান্স হচ্ছে। তার মধ্যে দেখেছি কি যেটা ব্লাড ক্যান্সারের পেশেন্ট ছিল ওখানে একটা আলাদা রকম সাইন্টিফিক অ্যাডভান্স রিসার্চ চলছিল, যার মধ্যে যে পেশেন্টসের সার্ভাইভাল একদম ফিউ মান্থস ছিল, ওখানে দে ওয়ার গেটিং আইদার কমপ্লিটলি কিওর্ড অর দে ওয়ার হ্যাভিং ভেরি লং সার্ভাইভালস। তো এই অ্যাডভান্টেজ ওই পয়েন্টে ইন্ডিয়ায় ছিল না। তখন আমরা ডিসাইড করেছি আমি হেমাটো অঙ্কোলজিস্ট হব, যেটা আবার ইন্ডিয়ায় এসে আমার ইন্ডিয়ান পপুলেশনকে আমি ওটা অ্যাডভান্টেজ দিতে পারবো অ্যান্ড টু ব্রিং দ্য ওয়েস্টার্ন টেকনোলজি টু ইন্ডিয়া। আপনি ইউকে থেকে প্রশিক্ষণ নিয়েছেন, তো ইউকে এবং ভারতে ক্যান্সার কেয়ারের মধ্যে কি ধরনের আপনি পার্থক্য লক্ষ্য করছেন? যখন আমরা ছিল ইউকে 2010, ওই সময় ইউকে অনেকটা অ্যাডভান্স ছিল, যেরকম ট্রিটমেন্ট রিসার্চ ক্লিনিক্যাল ট্রায়ালস যেটা ওইখানে হতো ও অ্যাডভান্টেজ ইন্ডিয়ায় ছিল না। তো যখন আমরা প্রথমে এসেছি তখন হার্ডলি কিছুটা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কলকাতায় হতো। মেজরিটি পেশেন্টস আইদার মুম্বাই না হলে এইমসে যেত। তার লাস্ট 15 ইয়ার্সে যেটা আমরা এসেছি দেখেছি কি অনেকটা অ্যাডভান্স হয়েছে। টুডে বলতে গেল 2026-এ ইন্ডিয়া ইজ অ্যাজ অ্যাডভান্সড ইফ নট মোর অ্যাডভান্সড ইন টার্মস অফ ট্রিটমেন্ট যেটা আমরা পেশেন্টকে দিতে পারবে। আজকে দিন উই হ্যাভ অ্যাক্সেস টু দ্য লেটেস্ট ইনভেস্টিগেশনস যেটা হেল্প করে আমাকে ডিসাইড করতে কোনটা কোনটা ট্রিটমেন্ট পেশেন্টের জন্য বেস্ট হবে, লাইক প্রিসিশন ট্রিটমেন্ট। উই হ্যাভ অ্যাক্সেস লেটেস্ট মেডিসিনস যেটা পুরো ওয়ার্ল্ডে অ্যাভেলেবেল আজকে দিন মাধ্যম আছে কি আমরা ওটা আইদার ইন্ডিয়ায় তৈরি হচ্ছে না হলে বাইরে থেকে ইম্পোর্ট করা যায়। থার্ড থিং আছে এডুকেশন অ্যান্ড অ্যাক্সেস টু রিসার্চ। পোস্ট কোভিড আমাদের সব শিখে গেছে কি অনলাইন অনেকটা কাজ করা যায়। তো এখন যেটা লেটেস্ট রিসার্চ হচ্ছে অ্যাব্রড, আমেরিকা, ইউরোপ, আগে তো ডক্টরস হ্যাড টু ট্রাভেল ফর আ কনফারেন্স টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড লার্ন, অ্যান্ড আজকে দিন যেটা হচ্ছে সব মিটিং অনলাইন হয়ে গেছে। সো এভরিবডি হ্যাজ অ্যাক্সেস টু লেটেস্ট ডেভেলপমেন্ট যেটা আমরা এখানে 1/10 অফ দ্য কস্টে ইমপ্লিমেন্ট করতে পারছি। সো ফর মেডিসিন হেমাটোলজি ইন্ডিয়া ইজ দ্য ফিউচার। আর এখানে কলকাতাকে আপনি কিরমভাবে দেখছেন আগামী দিনে? কলকাতা ইজ অ্যাজ অ্যাডভান্সড অ্যাজ এনি আদার স্টেট ইন দ্য কান্ট্রি, যেটা আমরা বলেছি এক্স্যাক্টলি দ্য সেম রিজনস। আজকে দিন আমরা এখানে কোনো টেস্ট যদি নাও অ্যাভেলেবল আছে, আমি দ্য বেস্ট সেন্টারে ও স্যাম্পল পাঠিয়ে দিতে পারবে টু গেট দ্য রেজাল্ট। অ্যাক্সেস টু অল মেডিসিনস আর অ্যাভেলেবল অ্যান্ড উই হ্যাভ এক্সেলেন্ট সাপোর্টিভ কেয়ার ইন কলকাতা। সো আজকে দিন কোনো পেশেন্ট যদি কলকাতা ছাড়ে যায়, দ্যাট ইজ মেন্টাল স্যাটিসফ্যাকশন, বাট এরকম কোনো চিকিৎসা নেই যেটা কলকাতায় পসিবল নেই। আমরা অনেকেই জানি যে কার্ডিওলজি মানে হার্টের রোগ, বা নিউরোলজি মানে হচ্ছে ব্রেনের রোগ,
বাট যখনই হেমাটো অঙ্কোলজি আসে তখন একটা কনফিউশন থাকে। তো এই হেমাটো অঙ্কোলজিটা কি, এটা যদি আমাদের একটু সহজ ভাষায় বুঝিয়ে দেন। ইন্ডিয়ায় হেমাটো অঙ্কোলজি একটা রাদার নিউ স্পেশালিটি। প্রিভিয়াসলি যেটা ক্যান্সারের ডক্টর ছিল, যেটা মেডিকেল অঙ্কোলজিস্ট ছিল, ওই আমব্রেলার আন্ডার সব ক্যান্সার রোগ চিকিৎসা হতো। ওকে। এখন ওটা একটু ভাগ হয়ে গেছে। ব্লাডে তো শুধু ক্যান্সার হয় না, ব্লাডে তো নন ক্যান্সারাস ডিজিজও হয়। বললে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়েছে, প্লেটলেট কমে গেছে, বোন ম্যারো শুকিয়ে গেছে, অনেক রকম রোগ থাকে যেটা নন ক্যান্সারাস হয়। সঙ্গে ব্লাডে ক্যান্সারে যেটা অ্যাডভান্সেস হচ্ছে, ওটা একটা হেমাটো অঙ্কোলজিস্ট ফোকাসড ট্রিটমেন্ট করলে আপনার আউটকামস ডেফিনেটলি বেটার হবে। সো রিসেন্ট টাইমসে এমডি ডিএম প্রোগ্রামস হেমাটো অঙ্কোলজি নিয়ে পাস হয় স্টুডেন্টস, যেটা স্পেশালি ব্লাড রিলেটেড ডিসঅর্ডার্স ট্রিট করে, বোথ ক্যান্সার অ্যাজ ওয়েল অ্যাজ নন ক্যান্সারাস। কোন ধরনের ব্লাড ডিজিজকে আমরা ক্যান্সার বলি আর কোন ধরনের ব্লাড ডিসঅর্ডারটা আমরা নন ক্যান্সার হিসাবে দেখি? সো ব্লাড ক্যান্সারে খুব বেশি ভ্যারাইটি নেই। ইফ ইউ লুক অ্যাট ইট, দের ইজ লুকিমিয়া। লুকিমিয়া মিনস ক্যান্সার সেলস আপনার ব্লাডের মধ্যে আছে। ওটাও 4 রকম আছে, অ্যাকিউট লুকিমিয়া আছে, ক্রনিক লুকিমিয়া আছে। ইন দ্যাট ইউ হ্যাভ AML, ALL, CML অ্যান্ড CLL। নাম বললে সবই ব্লাড ক্যান্সার, বাট ট্রিটমেন্ট और आउटकम्स, लॉन्जिविटी सबार आलादा आछे। सम आर हाईली क्योरेबल, सम आर हाईली डेंजरस। तो व्हेन वी टॉक ब्लड कैंसर, वी शुड नो एग्जैक्टली কোন রকম ক্যান্সারে আমরা কথা করছি। আর কিছুটা দুটো ওর রকম ক্যান্সার আছে যেটা হেমাটো অঙ্কোলজি ডোমেনে আসে, ওটা হয় মাল্টিপল মাইলোমা। এর মধ্যে একরকম ক্যান্সার সেল শুধু বোন ম্যারোয়ে ভিতর থাকে, ওটা বোন ম্যারো টেস্ট করলে বোঝা যায় কি এটা মাল্টিপল মাইলোমা বলে ক্যান্সার আছে। और एक और যে আমার ব্লাড সিস্টেমে আছে ওটা হয় লিম্ফ গ্ল্যান্ডস, যেটা স্মল নডুলার টিস্যু বিলো দ্য নেক, আর্মপেট, গালায় এর মধ্যে থাকে, যে আমার ইমিউন সিস্টেম তৈরি করে। আমরা যদি কোনো ইনফেকশন হলে তো আমার ইমিউন সিস্টেম অ্যাটাক করে না, ও সেলস ওখানে থাকে। যদি লিম্ফ নোডে ক্যান্সার হয়ে যায়, দ্যাট ইজ কল্ড লিম্ফোমা। তো যদি when we talk about hemato-oncology, we include leukemia, lymphoma and multiple myeloma। এই 3 রকম রোগে অনেকটা ব্লাড ক্যান্সার কভার হয়ে যাচ্ছে। আর নন ক্যান্সার যে রোগ ডিজিজগুলো হয়, হ্যাঁ, সো যে আদার প্রবলেম হয়, আমার ব্লাড বলে রেড সেলস, হোয়াইট সেলস, প্লেটলেটস। আপনার রেড সেলস যেটা হতে পারেন খুব কমে গেছে, অ্যানিমিয়া খুব বেশি হয়ে গেছে, পলিসাইথিমিয়া। বডি এর মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে। ভাবলে আপনার ব্লাড কমে গেলে, পাতলা হয়ে গেল, ব্লিডিং হয়ে যাবে। ব্লাড যদি খুব গাঢ় হয়ে যাবে ফর হোয়াট এভার রিজন, তখন ব্লাড ইজিলি ফ্লো করতে পারবে না, হার্ট অ্যাটাক, স্ট্রোক এসব রকম প্রবলেমস হতে পারেন। WBC কমে গেল, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়ে গেল, আয়রন কমে গেল, তো আপনার ব্লাড হঠাৎ একদম কমে যাবে, তো আপনার ব্লাড ট্রান্সফিউশন লাগবে। অ্যান্ড অন্যরকম প্লেটলেট প্রবলেমস হয়, যেটা আমরা বলি ITP। হঠাৎ প্লেটলেট 1.5 লাখ থেকে 2000 হয়ে গেছে কোনো ভাইরাস অ্যাটাকের জন্য, অটো ইমিউন ডিজিজেস যেটা বলি, দ্যাট ক্যান হ্যাপেন। সো অল দিস কামস আন্ডার non-cancer. This is only treated by a hematologist. আর যদি ধরুন কারো বারবার জ্বর হচ্ছে, বা ধরুন তার বমি হচ্ছে, বা ধরুন দুর্বল লাগছে, সেক্ষেত্রে কি ধরনের স্টেপ নেওয়া উচিত? দেখুন, যে কোনো পেশেন্টের যদি প্রবলেমস হবে, ও কোনো ধারণা করতে পারবে না কি আমার ব্লাড ক্যান্সার হচ্ছে। কেন, ব্লাড ক্যান্সারে কোনো স্পেসিফিক সিমটম নেই কি এটা হলে মতলব ব্লাড ক্যান্সার, এরকম না কি আমি সব জানি কি পেটে উপর দিকে ব্যথা হলে গল ব্লাডারে স্টোন হতে পারে, বাট এরকম কোনো স্পেসিফিক সিমটম নেই। এটা যেটা জেনারেলি হয় কি হঠাৎ দুর্বল হয়ে গেছে, লোক বলছে তুমি লাস্ট সপ্তাহ ভালো ছিল, এই সপ্তাহ কেন পেল লাগছো, না হলে
একরকম ইনফেকশন হয়ে গেছে যেটা একটা অ্যান্টিবায়োটিক কোর্স খাওয়ার পরেও ঠিক হচ্ছে না, মতলব আপনার বডিয়ে ইমিউন সিস্টেম কমে গেছেন। অ্যান্ড থার্ড থিং যেটা হয় ইজ আনএক্সপেক্টেড ব্লিডিং, হঠাৎ দেখছে পুরো ব্রুজিং হয়ে গেছে, না হলে গামসে ব্লিডিং হয়ে গেছে। ফিমেলসে বলছে না আমার পিরিয়ডস একদম রেগুলার ছিল, হঠাৎ লাস্ট মাস একদম বেশি হয়ে গেছে। সো দিস সিমটমস পয়েন্ট টু প্রবলেমস উইদিন দ্য ব্লাড। ওকে, তো একটা সিম্পল যেটা ব্লাড টেস্ট হয়, পাবলিক নোজ এটা সিবিসি করলে না হিমোগ্লোবিন করলে বোঝা যায়। তো আমরা কমপ্লিট হিমোগ্রাম বলি, ওর মধ্যে 80% ব্লাড প্রবলেম সিবিসি দেখায় ধরা যাবে কি আপনাকে ইউ হ্যাভ টু ভিজিট আ হেমাটোলজিস্ট। আচ্ছা, মানে অ্যানিমিয়া আর আপনার ব্লাড ক্যান্সারের মধ্যে পার্থক্য কি? অ্যানিমিয়া কি হয়? অ্যানিমিয়া ইজ রক্ত কমে যায় আমাদের। রক্ত কমে যায়। তো সবার যেটা রক্ত কমে যায় দ্যাট ইজ নট ব্লাড ক্যান্সার। ওকে, ঠিক আছে, রক্ত কমা যাওয়ার অনেক কারণ হয়। কেউ খাচ্ছে না ঠিকঠাক, কারো খাবার অ্যাবজর্ব হয় না, কারো কোথায় থেকে ব্লিডিং হয়ে যাচ্ছে, পেটে আলসার আছে ব্লিডিং হয়ে যাচ্ছে, দ্যাট মিনস ইউ ক্যান বিকাম এনিমি। কারো বোন ম্যারো ঠিক থেকে কাজ করছে না, নট নেসেসারিলি ক্যান্সার, বাট বিভিন্ন কারণে লোকে অ্যানিমিয়া হতে পারেন। সো উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রিজন। ব্লাড ক্যান্সারে জেনারেলি অ্যানিমিয়া হয়। সো অ্যানিমিয়া ইজ আ সিমটম অফ ব্লাড ক্যান্সার, বাট সব অ্যানিমিয়া পেশেন্টসে ব্লাড ক্যান্সার অবভিয়াসলি হয় না। মানে তাহলে অ্যানিমিয়া হয়েছে মানে যে আমার ব্লাড ক্যান্সার হবে সেরকম কোনো ব্যাপার না? অ্যাবসলিউটলি নট। ব্লাড ডিজিজের উপর কি ইমিউনিটি ডিপেন্ড করে, বা ইমিউনিটি কমে গেলে কি ব্লাড ডিজিজ হয়? সো যেটা আমরা বলছিল কি আমার বডিয়ে যেটা হোয়াইট ব্লাড সেলস হয়, হোয়াইট ব্লাড সেলস আর রেসপন্সিবল ফর আর ইমিউন সিস্টেম। যদি হোয়াইট ব্লাড সেলস কমে যায় যে কোনো কারণে, আপনার ইমিউন সিস্টেম উইক হয়ে যাবে। হোয়াইট সেলস কমার জন্য অনেকটা কারণ থাকে, নট এভরি কেসেস ক্যান্সার। কোনো ওষুধে সাইড এফেক্ট হয়ে গেল, আপনার হোয়াইট সেল কমে গেছে, তো আপনার ইমিউন সিস্টেম কমে যায়। অ্যান্ড জব হোয়াইট সেলস টার্ন ক্যান্সারাস, তো দেখলে আপনি রিপোর্টে দেখবেন হোয়াইট সেল 10,000 আছে যেটা নর্মাল, বাট ও 10,000 সেল নর্মাল সেল নেই, ক্যান্সার সেল আছে, তার মধ্যে আপনার ইমিউন সিস্টেম 0। ওকে, দেন সো দিস ইজ দ্য ইমিউন সিস্টেম প্রবলেম। ব্লাড ক্যান্সারে আপনার ইমিউনিটি উইক হয়ে যায়, বাট ইমিউনিটি উইক অনেক কারণের জন্য হয়, আবার ইট ডাজ নট পয়েন্ট কি 100% পেশেন্ট হ্যাভ ব্লাড ক্যান্সার। বাট ইয়েস, ওই জন্য তো বলছি যদি বারবার ইনফেকশন হয়, একটা ব্লাড হিমোগ্রাম করলে আপনার বোঝা যাবে কি আপনার ক্যান্সার দিকে যাচ্ছে কি যাচ্ছে না। আচ্ছা, একটু আগে যেটা আপনি বলছিলেন যে ব্লাড ঠিক হয়ে যায় বা কোনো সময় ব্লাড পাতলা হয়ে যায়, এটা কেন হয়? ফার্স্ট, সেকেন্ড, এটা কতটা ডেঞ্জারাস, আর এটা আমি বুঝবো কি করে যে আমার ব্লাডটা এখন মোটা হচ্ছে না পাতলা হচ্ছে? তো আমার সবার ব্লাড মোটা পাতলা ডিপেন্ড অন হিমোগ্লোবিন লেভেল। আমার সবার নর্মাল একটা রেঞ্জ থাকে 12 থেকে 14 মধ্যে থাকে, উইমেন একটু লেস, মেলস একটু বেশি। তো পাতলা হয়ে গেছে মতলব আপনার হিমোগ্লোবিন কমে গেছে, দ্যাট ইজ অ্যানিমিয়া। তো অনেক লোকে থাকে যার হিমোগ্লোবিন খুব বেশি হয়ে যায়, হিমোগ্লোবিন 20 হয়ে যায়, 21 হয়ে যায়, মতলব ব্লাড ইজ নট ব্লাড, ইট ইজ লাইক সস। ওকে, তো ইমাজিন ব্লাড তো একটা ব্লাড ভেসেল সে ফ্লো করে, যদি ব্লাড এত গাঢ় হয়ে যায়, নাম্বার অফ রেড সেলস এত বেশি হয়ে যায় কি ব্লাড ইজিলি ফ্লো করতে পারবে না, তো কি হবে? হার্টে ব্লাড না গেলে কি হবে? হার্ট অ্যাটাক। ব্রেনে ব্লাড না গেলে কি হবে? স্ট্রোক। এরকম করে সিমটমস আসে। অনেকগুলো 20 বছর 25 বছর ছেলের স্ট্রোক হয়েছে, তো রুটিন যখন আমরা টেস্ট করতে যাব স্ট্রোক প্রোটোকলে দেখব কি হিমোগ্লোবিন 21 হয়ে গেছে, মতলব তারপরে উই হ্যাভ টু ইনভেস্টিগেট এটা কেন 21 হয়েছে। ইট ক্যান বি ডিউ টু সিম্পল রিজন লাইক হেভি স্মোকিং, অর ইট ক্যান বি আ ব্লাড ডিসঅর্ডার কল্ড পলিসাইথিমিয়া। এটা কি রেগুলার চেকআপের মধ্যে ধরা পড়ে? রেগুলার চেকআপ মতলব তো আমরা যেটা ইয়ারলি একটা হেলথ চেকআপ করি, সেখান থেকে কি এটা ধরা বোঝা যায় কি ব্লাড ক্যান্সার? ব্লাড ক্যান্সার তো একটা, আর এই যে আমার যে ব্লাডটা পাতলা আছে না মোটা আছে ওটা ধরা যাবে, বাট ব্লাড ক্যান্সারে হিস্ট্রি অনেক শর্ট।
যেটা আপনি হতে পারেন 1 মাস আগে ছুটি করতে গেলেন, একদম ভালো ছিলেন, আসার পরে দেখছেন কি হঠাৎ আমার খুব দুর্বল হয়ে যাচ্ছে, আমার এনার্জি পাচ্ছে না, না আমার গলা খারাপ হয়ে গেছে, আমি একটু অ্যান্টিবায়োটিক কোর্স নিয়েছি বাট ঠিকই হচ্ছে না। সো ব্লাড টেস্ট করে দেখা গেল ব্লাড ক্যান্সার হয়েছে। বাট হতে পারে না আপনি 2 মাস আগে পুরো অ্যানুয়াল ব্লাড চেক করেছেন, একদম হেলদি ছিলেন, তো ওই সময় একটু ভাববেন কি আমার তো 2 মাস আগে একদম ঠিক ছিল, আমার কি করে ব্লাড ক্যান্সার হয়ে গেল। বাট ব্লাড ক্যান্সার হিস্ট্রি ইজ ভেরি শর্ট। অ্যাকিউট লুকিমিয়া যেটা আমরা বলি, ইট ক্যান হ্যাপেন ওভার আ পিরিয়ড অফ 2 উইকস, কি আপনি 2 সপ্তাহ আগে একদম হেলদি আর 2 সপ্তাহ পরে আমি আপনাকে বলছি there is blood cancer. So nobody believes. মানে আগে থেকে কিচ্ছু বোঝা যায় না যে না, বিকজ ও হিস্ট্রি আগে নর্মালি ছিলেন আপনি, র্যাপিডলি ডিভাইডিং সেলস আছে, খুব র্যাপিডলি এক সেল ক্যান্সার হয়ে গেছে, ওটা বাস ক্যান্সার 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 করে নর্মাল সেলসকে গ্রো ড্যামেজ করে দিচ্ছে আর গ্রো করতে অ্যালাউ করছে না। তাহলে আমি যেটা বুঝলাম ব্লাড ক্যান্সারের জন্য কোনো সিমটমই নেই, ডাইরেক্ট অনলি আইসোলেটেড সিমটম নেই, पर এর যেটা আমি বলছি দুর্বল অ্যান্ড রিকারেন্ট ইনফেকশন, এটা একটু মনে রাখতে হবে কি আমরা একটু এটলিস্ট ব্লাড টেস্ট করি, শুধু ওষুধ খেলে হবে না। ধরুন কেউ কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করার পরে তার একটা সন্দেহ হলো যে এটা ব্লাড ক্যান্সার হতে পারে, তারপরে স্টেপ কি নেওয়া উচিত? তো কমপ্লিট ব্লাড কাউন্ট আমাকে বলবে আপনার হিমোগ্লোবিন, ডাব্লিউবিসি, প্লেটলেট লেভেল কি আছে, ওটা দেখতেই আমরা বুঝতে পারবো অ্যাজ এ হেমাটোলজিস্ট কি এর মধ্যে দের ইজ আ পসিবিলিটি অফ ব্লাড ক্যান্সার। বাট এরকম বললে তো আমার জন্য ভালো নিয়ে আপনিও বিলিভ করবেন না, তো ইউ ওয়ান্ট কনফার্মেশন। তো কনফার্মেশনের জন্য উই হ্যাভ টু ডু আ বোন ম্যারো টেস্ট, যেটা অস্থিমজ্জা বলি আমরা। অস্থিমজ্জা ইজ আ প্লেস যেটা আমার ব্লাডে ফ্যাক্টরি আছে, তো ফ্যাক্টরি গেল একটা স্যাম্পল নিয়ে মাইক্রোস্কোপে নিচে দেখলে ক্যান্সারের সেল কনফার্ম করতে হবে। আমরা যেটা আগে বলেছি 4 ধরনের ক্যান্সার আছে, সো ইউ হ্যাভ টু নো উইচ টাইপ অফ ক্যান্সার ইট সেলস। তো দিস ইজ কনফার্মড বাই আ টেস্ট called flow cytometry, मतलब যেটা আপনার বোন ম্যারো স্যাম্পল একটা মেশিনে রান হবে, ও ডিসাইড করবে কি কোনটা মার্কার আছে ও ক্যান্সার সেলের উপর, এইরকম আপনার ক্যান্সার আছে। তাহলে আপনি এতক্ষণ কিছু আমাদের সিমটম বললেন ব্লাড ক্যান্সারের, প্লাস আপনি বললেন যে এই টেস্টগুলো আমাদের করানো উচিত। এবার ধরুন এই টেস্টগুলো করার পরে ধরা গেল ওনার ক্যান্সার ধরা পড়েছে কোনো একজনের, তো সেক্ষেত্রে ফার্স্ট পদক্ষেপ কী হবে অ্যাজ এ পেশেন্ট? ফার্স্ট রিয়াকশন না, মানে ফার্স্ট স্টেপ। সো ওয়ান্স একবার ডায়াগনোসিস কনফার্ম করতে গেল, পেশেন্ট ইউজুয়ালি একটু শকের মধ্যে থাকে কি বিলিভ করবে না। ফার্স্ট স্টেপ হবে ডিসবিলিভ। সো অ্যাজ আ ডক্টর আই হ্যাভ টু রেসপেক্ট দ্যাট। একটা সময় দিতে হবে টু অ্যাবজর্ব দ্য ইনফরমেশন কি দের ইজ আ ডায়াগনোসিস অফ ক্যান্সার অ্যান্ড ইট ইজ রিলেটেড টু ব্লাড সিস্টেম। ওটা বোঝাতে গেল কেন, ইট ইজ আ ভেরি কমপ্লিকেটেড সাবজেক্ট, ওটা বোঝাতে একটু সময় লাগে, ওটা সময় আমাকে দিতে হবে। কি আপনার মনে 100 প্রশ্ন হবে কি এটা কেন হলো, আমাকে কেন হলো, আমি স্মোক করি না, আমি ড্রিঙ্ক করি না, আমি পার্টি করি না, তাই আমাকে কেন হলো। সো উই হ্যাভ টু গিভ অল দোজ এক্সপ্লেনেশন অ্যান্ড দেন কামস ট্রিটমেন্ট প্ল্যান। একটা রোগ হয়েছে, এটা তো আপনার হাতে ছিল না, বাট ওটা ট্রিটমেন্টে কি পসিবিলিটি আছে, যেটা নেক্সট স্টেপ আপনি বলছেন, দ্যাট ইজ ট্রিটমেন্ট। কিছুটা কনফার্মেটরি টেস্ট করার পরে ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে। আজকে দিন হলে there is no blanket treatment, which means একই ট্রিটমেন্ট একই রোগীর জন্য সব পেশেন্টস are not suitable, are not fit. একটা পেশেন্টে 20 বছর বয়স হলো, I will give a different treatment. ওই রোগ যদি 80 বছরে লোককে হলো, I have to choose a different treatment. এটা আমরা অনকোলজি ফিল্ডে বলি প্রিসিশন ট্রিটমেন্ট। সো উই হ্যাভ টু মেক আ প্রিসিশন ট্রিটমেন্ট বেসড অন ইচ ইন্ডিভিজুয়াল। ওর ক্যান্সারে কি প্রোফাইল আছে, ও ক্যান্সারের জন্য কোনো টার্গেটেড ট্রিটমেন্ট অ্যাভেলেবল আছে কিনা, অ্যান্ড ইমিউনোথেরাপি অ্যাভেলেবল আছে কিনা। বিকজ সার্টেন থেরাপিজ
একটা বাচ্চা ইজিলি কিমোথেরাপি নিতে পারেন, ওকে। বাট একটা বয়স্ক মানুষকে ওই কিমোথেরাপি অনেকটা সাইড এফেক্ট করতে পারে। তাহলে মানে শিশুদেরও কি তাহলে ব্লাড ক্যান্সার হতে পারে? মোস্ট কমন ক্যান্সার ইন চাইল্ডহুড ইজ লুকিমিয়া। ওকে। বাচ্চাদের অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লুকিমিয়া ইজ দ্য মোস্ট কমন ক্যান্সার। আচ্ছা, আমাদের মধ্যে অনেক মিথ আছে যে ব্লাড ক্যান্সার মানেই মৃত্যু, এটা কতটা ভুল? মিথ যেটা হয় ওটা একদিনে ডেভেলপ হয় না। ও শুনেছে লোক থেকে, হিস্টোরিক্যাল ভিউজ ওর পেরেন্টস গ্র্যান্ড পেরেন্টসে স্টোরি শুনে দেখেছি কি ব্লাড ক্যান্সার হয়েছে মারা গেছে, ব্লাড ক্যান্সার হয়েছে মারা গেছে, তার ওর মধ্যে একটা মিথ বিকামস আ বিলিফ কি ব্লাড ক্যান্সার পেশেন্টস ডোন্ট সার্ভাইভ। এটা মিথ টু বি চেঞ্জড ইজ the responsibility of the doctors to bring awareness কি ব্লাড ক্যান্সার ট্রিটমেন্ট এখন চেঞ্জ হয়ে গেছে। অ্যাগেন অ্যাডভান্সড মেডিসিন, অ্যাডভান্স ডায়াগনস্টিক, যেটা আমরা বলি সাপোর্টিভ কেয়ার। আগে তো ব্লাডই পেতো না ব্লাড ট্রান্সফিউশনের জন্য, এখন হাই কোয়ালিটি ব্লাড পাওয়া যায়, প্লেটলেটস পাওয়া যায়, প্লাজমা পাওয়া যায়, যেটা এক টাইমে অ্যাভেলেবল ছিল না। So these supportive measures have changed. 30 বছর আগে people were not surviving, but now they are. So that is now a myth. At one time it was a fact, but now it has become a myth. তো এইখানে আমার একটা জিনিস মনে আসছে, সেটা হচ্ছে যে এটা কি এরকম হতো আগে যে ব্লাড পুরো বার করে তারপর আবার নতুন ব্লাড ঢোকানো হতো? এটা মুভি স্টাইল ট্রিটমেন্ট। আগে তো ওটাই অ্যাওয়ারনেস মিডিয়াম ছিল কি টিভি এ দেখেছেন কি একটা কোনো অ্যাক্টরের ব্লাড ক্যান্সার হয়েছে, দেখেছি এখান থেকে ব্লাড বার হচ্ছে, এখান থেকে কেউ ব্লাড দিচ্ছে। অবভিয়াসলি দ্যাট ইজ আ কমপ্লিট মিথ। ব্লাড ক্যান্সারে তো ব্লাড তৈরি হয় না, তো আমাকে টপ আপ ব্লাড দিতে হবে টু সাপোর্ট দ্য পেশেন্ট। বাট যেটা ক্যান্সার সেলস আছে ওটা মারার জন্য তো কিমোথেরাপি দিতে হবে। শুধু সব ব্লাড বার করে দিলে হার্ট আর ব্রেন তো সার্ভাইভ করবে না। সো ওটা ইজ আ টোটাল মিথ। আচ্ছা, আরেকটা জিনিস আমি ছোটবেলায় আমাকে মা বলতেন যে বেশি নুন খেলে, কাঁচা নুন খেলে নাকি রক্ত জল হয়ে যায়। রক্ত জল তো হবে না, ব্লাড প্রেশার নিশ্চয়ই বাড়বে। আচ্ছা, অনেকে ভাবেন ক্যান্সার ছোঁয়াচে, এটা কি ঠিক? দেখুন, ইফ ইউ গো ইনটু দ্য সায়েন্স, এটা তো ভিতরে জিনস খারাপ হয়েছে, এটা তো কন্টেজিয়াস হতেই পারে না। ইট ইজ নট আ ভাইরাস, ইট ইজ আ ডিসঅর্ডার ডিপ ইন দ্য সিস্টেম। তো ইট ইজ ডেফিনেটলি নট কন্টেজিয়াস। আর কেমোথেরাপি কি খুব কষ্টদায়ক? নিশ্চয়ই কিছুটা তো সাইড এফেক্টস থাকবে, এটা খুব টক্সিক মেডিসিন, বাট সব কিমোথেরাপি এক নেই। আলাদা আলাদা কিমোথেরাপিক এজেন্টসে স্পেসিফিক সাইড এফেক্টস থাকে। কিছুটা কিমোথেরাপি যেটা সব সেলসকে অ্যাটাক করে। সাইড এফেক্টস কেন হয় কিমোথেরাপি থেকে? বিকজ কিমোথেরাপি ড্রাগস এত স্ট্রং আছে, ও এটা ক্যান্সার সেল আছে, এটা নর্মাল সেল আছে, ডিফারেন্স করতে পারে না। তো ক্যান্সার সেলসকেও মেরে দেবে, নর্মাল সেলসকেও মেরে দেবে, তার জন্য সাইড এফেক্টস হয়। আচ্ছা, চুল উঠে যায়, মুখে ঘা হয়ে যায়, পেট ব্যথা হয়, যে চ্যানেলে কিমো যায় ও চ্যানেলে খুব জ্বালা হয়। সো এইসব সাইড এফেক্টস ছিল। এখন তো নতুন করে আমরা পিক লাইন বলে একটা লাইন বসাই, যেটা ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য বিগ ব্লাড ভেসেল। তো এটা হাত জ্বালা ব্যাপার চলে গেছে। সেকেন্ড আছে যেটা ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি ডেভেলপ হয়েছে, ও ক্লিয়ারলি বলতে পারবে কি এই ওষুধ শুধু ক্যান্সার সেলসকে ড্যামেজ করবে, নর্মাল সেলসকে টাচ করবে না, তাই আপনার সাইড এফেক্টটা কমে গেছে। সো ডিপেন্ডিং অন দ্য chemotherapy medicine, the side effects vary. Some কিছুটা থেরাপি ভাবলেন একটু কষ্ট দেয়, কোনো উপায় নেই, আর কিছুটা থেরাপি আছে যেটা আপনি নিয়ে কাজে চলে গেল, আপনি কিছু বুঝতেই পারবেন না। অনেক সময় কি হয়, লোকে গুগল থেকে হয়তো নিজে নিজে ট্রিটমেন্ট শুরু করে দেয় বা কোনো অল্টারনেটিভ ট্রিটমেন্ট শুরু করে, এটা কতটা বিপজ্জনক ক্যান্সারের ক্ষেত্রে? গুগল, চ্যাট জিপিটি, এইসব যেটা প্ল্যাটফর্ম আছে, দে আর ভেরি নলেজেবল প্ল্যাটফর্ম, বাট
অতটা ওয়াইড নলেজ আছে, অ্যাজ আ পেশেন্ট আপনি কারেক্ট ইনফরমেশন না পিক আপ করলে বিপত্তি হয়ে যাবে। অ্যাজ ডক্টর্স উই ইউজ AI, উই ইউজ গুগল, বাট আমি জানি কি কোনটা ওয়েবসাইট অথেন্টিক আছে, কোনটা রিসার্চ পেপার উইল গিভ মি কারেক্ট ইনফরমেশন, আমি ওই ইনফরমেশন কারেক্ট মাধ্যমে ইউজ করতে পারবেন। বাট অ্যাজ এ লে ম্যান আপনি গুগলে অ্যাকিউট লুকিমিয়া টাইপ করে দিলেন, মাথা খারাপ হয়ে যাবে, বিকজ সব দিকে আগে ব্যাড নিউজ বলবে, মোস্ট ডেঞ্জারাস ক্যান্সার ইন দ্য সিস্টেম, তাই তো আপনার কি হোপ থাকবে? সো আই থিঙ্ক গুগল না করারই উচিত, কেন সব ইনফরমেশন মে নট বি রেলেভেন্ট টু ইয়োর কেস, আপনি আননেসেসারি ইনফরমেশন পড়ে বিপত্তি পড়ে যাব, স্ট্রেস হয়ে যাবে, ইউ উইল লুজ হোপ। সো ওয়ান্স দের আর ভেরি গুড ওয়েবসাইটস অন গুগল, যেটা আপনার ডক্টরকে বলুন গিভ মি আ ওয়েবসাইট যেটা অথেন্টিক আছে, যেটা নিয়ে আমার জন্য রেলেভেন্ট ইনফরমেশন পাবে। আর অল্টারনেটিভ মেডিসিন বা অল্টারনেটিভ ট্রিটমেন্ট, অল্টারনেটিভ ট্রিটমেন্টের ব্যাপারে আই এম নট দ্য রাইট পারসন টু টেল, বিকজ আই হ্যাভ নট স্টাডিড অল্টারনেটিভ মেডিসিন। যে লোক প্র্যাকটিস করে ও অনেকটা ক্লেম থাকে অ্যান্ড হতে পারেন সাম পেশেন্টস বেনিফিট ফ্রম ইট, বাট বিকজ আমরা I don't understand what medicine they are using, so I can't explain. और যে জিনিসে ক্ল্যারিটি না থাকে ওটা একটু সন্দেহ থাকে, বাট দ্যাট ইজ অ্যান ইন্ডিভিজুয়াল চয়েস দ্যাট we don't encourage, but we cannot stop anyone from seeking advice. আর অনেক সময় কি আমরা খুব ছোট ছোট জিনিস খুব ইগনোর করি, যে ধরুন আমার দুর্বল লাগছে অনেক দিন ধরে, এটা কতটা মারাত্মক হতে পারে আগামী দিনে? ব্লাড ক্যান্সার ব্যাপারে যদি আমরা বলি, ও বেশি দিন লুকে থাকবে না, ইট উইল শো আপ। আপনি হতে পারেন 10 দিন ইগনোর করবেন, বাট और 10 দিন আপনি ইগনোর করলে আপনি হাঁটতেই পারবেন না। ইনফেকশন এক সপ্তাহ ইগনোর করেছেন, তারপরে দেখছেন নেক্সট উইকে এত সিক হয়ে গেছে আপনার এমার্জেন্সি এ যেতে হবে। একটা ব্লাড স্পট ইগনোর করেছেন, নেক্সট উইক আপনার হাত ভরে যাবে ব্লাড স্পটে। সো ইট উইল নট লেট ইউ ইগনোর ইট ফর আ ভেরি লং টাইম, বাট বেস্ট হবে কি প্রথমেই একটা সিম্পল ব্লাড টেস্ট আছে করে নিলে, ইয়েস টোটাল ব্লাড কাউন্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট করলে বোঝা যায়। আর ব্লাড ক্যান্সার নিয়ে এখনো মানুষের মধ্যে কি ধরনের ভুল ধারণা আছে আপনার মনে হয়? অনেক আছে। প্রথমটা তো এখনো ভয় আছে কি বাঁচবে না। সেকেন্ড ধারণা আছে কি আমরা ট্রিটমেন্ট নিতে পারবো কি না, কলকাতায় এত বড় রোগের ট্রিটমেন্ট হচ্ছে কি হচ্ছে না, কেন আগে হতো না, বাট এখন তো এত হিমাটোলজিস্ট আছে, উই হ্যাভ ভেরি গুড হসপিটালস, ভেরি গুড ডক্টর্স হু আর ট্রিটিং অল ব্লাড ডিসঅর্ডার্স। সো এটা নেক্সট ধারণা আছে। থার্ড থিং যেটা সবার being a modest country, that cost of treatment, with এতগুলো অ্যাডভান্সমেন্ট যেটা হয়েছে, ওটা তো অবভিয়াসলি একটা ইম্প্যাক্ট থাকবে কস্টের উপর। অ্যাডভান্স টেস্ট, অ্যাডভান্স ক্লিনিক্যাল ট্রায়ালস requires billions of dollars, তো দ্যাট ইজ পাসড অন টু দ্য পেশেন্ট। ব্লাড ক্যান্সার কি সম্পূর্ণ ভালো হতে পারে? ব্লাড ক্যান্সার হ্যাঁ নিশ্চয়ই ভালো হতে পারে। আমি যেটা বুঝিয়েছেন, ব্লাড ক্যান্সার ইজ নট ওয়ান ডিজিজ, ইট ডিপেন্ডস। কিছু কিছু লুকিমিয়াস লাইক CML, ওটা তো জন্য টার্গেটেড থেরাপি আছে। প্রথমে 2010-এ যখন আমরা ইংল্যান্ডে ছিলেন, এভরি পেশেন্ট অফ CML needed a bone marrow transplant, না হলে they will not make it. এখন nobody needs a transplant for CML. টার্গেটেড থেরাপি এত ভালো এসেছি, একটা ওষুধ জাস্ট একটা ট্যাবলেট খেতে হবে and the leukemia is gone. So different. আর acute leukemia এখনো লাইফ থ্রেটেনিং ডিসঅর্ডার আছে। আর আপনার কোন স্টেজে ধরা পড়লে এটা রেজাল্ট খুব ভালো পাওয়া যায়? অবভিয়াসলি আর্লি দ্য বেটার। এটা কি কোনো স্টেজ হয় ব্লাড ক্যান্সার, যেমন আদার্স ক্যান্সার একটা স্টেজ থাকে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ব্লাড ক্যান্সারে কোনো এরকম স্টেজ হয়? ইন্টারেস্টিং, হয় না। কেন ব্লাড তো লিকুইড,
যেটা পুরো শরীরে ঘুরে। সো অলরেডি ইট ইজ দেয়ার ইন ইয়োর এন্টায়ার বডি। মানে এটা কি একদম লাস্ট স্টেজে? স্টেজ হয় না তো লাস্ট স্টেজ বলাই যায় না। ব্লাড ক্যান্সারে রিস্ক গ্রুপ থাকে, আপনি কোন রিস্কের মধ্যে আসে, আপনার কোনটা জিন ডিফেক্টিভ হয়ে গেছে যার জন্য আপনার নর্মাল সেল ক্যান্সারাস হয়েছে। সো কিছু কিছু জিন আর কনসিডার্ড স্ট্যান্ডার্ড রিস্ক, কিছু কিছু জিনস আর কনসিডার্ড হাই রিস্ক। কেন ও জিনস যদি মিউটেট হয়ে যায়, দে ডোন্ট লেট কিমোথেরাপি ডু দেয়ার ওয়ার্ক, রেজিস্টেন্স কিমো রেজিস্টেন্স হয়ে যাবে, তখন একটা ক্যান্সার হাই রিস্কের মধ্যে চলে যায়। লিম্ফোমা বললে একটু স্টেজিং ব্যাপার থাকে, বাট ফর জেনারেল পাবলিক ব্লাড ক্যান্সার ইজ লুকিমিয়া। লুকিমিয়া স্টেজিং থাকে না। ব্লাড ক্যান্সার কি বংশগত? ব্লাড ক্যান্সার এটা অ্যাকোয়ার্ড, মতলব লাইফে আপনি ইউ আর নট বর্ন উইথ ইট, এটা জিনস প্রথম থেকে থাকে না, এটা হঠাৎ কোনো স্টেজে লাইফে ডেভেলপ হতে পারেন। কিছু কিছু ক্যান্সার আছে যেটা দেখেছি একটা ফ্যামিলির 2 মেম্বার এফেক্ট হয়েছে, বাট ওটা আমরা ভাবছি জেনারেলি বাই চান্স থাকে, না হলে এটা যেটা আমরা আগে বলছিল টিউমার রেজিস্ট্যান্ট জিনস যেটা থাকে ওটা একটু ফ্যামিলি হতে পারেন। বাট 10 থেকে 9 কেস কি মতলব 100 থেকে 99 কেস নট ইনহেরিটেড। আর এটা সাধারণ জীবনে ফিরে আসতে কত সময় লাগে? ক্যান্সার চিকিৎসা কমপ্লিট হওয়ার পরে 3 মাস। আচ্ছা, কেন কিছু ট্রিটমেন্ট 6 মাস থাকে, কিছু ট্রিটমেন্ট একটু আর লম্বা থাকে। সো রিকভারি ট্রিটমেন্টে এন্ড থেকে 2 থেকে 3 মাসের মধ্যে আপনি একদম নর্মাল হয়ে যেতে পারেন। আর এই সময় কি খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন থাকে চিকিৎসা চলাকালীন প্লাস চিকিৎসা শেষ হয়ে যাওয়ার পরে? ইয়েস, চিকিৎসা যখন চলছে তখন তো অনেকটাই আমরা রেস্ট্রিকশনস করি, কেন যেটা কিমোথেরাপি মেডিসিন হয় ওটা আমার যেটা জিআই ট্র্যাক্ট বলি, ডাইজেস্টিভ সিস্টেম অনেকটা উইক করে দেয়। এর মধ্যে যদি আপনি একটু হেভি খাবার খেলেন, খুব তেল খুব মশলা, তাই পেটে ব্যথা হতে পারেন। প্লাস স্ট্রিট ফুড খেলেন, না হলে ফ্রেশ ফ্রুট না হলে ওটা পেটে ক্ষতি করতে পারে। তো আমরা যেটা রেকমেন্ড করি পেশেন্টসে একটু ফ্রেশ খাবার খেতে হবে। সকালে যেটা তৈরি হয়েছে সকালে খেয়ে নেন, বিকালে তৈরি করে বিকালে খেয়ে নেন। কাঁচা খাবার বারণ আছে, কাঁচা স্যালাড, এসব ড্রাই ফ্রুটস, কিছুটা ফুডে যেটা ফাঙ্গাস হতে পারে। তো ইউজুয়ালি যে কোনো চিকিৎসা হচ্ছে ওর উপর ডিপেন্ডেন্ট ডায়েটিশিয়ান একটু ডিটেলড ফুড চার্ট দিয়ে দেয় কি অনেকটা প্রশ্ন থাকে, মানে এই সময় ডায়েটিশিয়ানের হেল্প নেওয়া উচিত। 100% ডায়েটিশিয়ান যেটা ডায়েট দেবে ওটা ফলো করলেন আপনার হসপিটাল অ্যাডমিশন অনেকটা কমে যাবে। আচ্ছা, ব্লাড ক্যান্সার ধরা পড়ার পরেই অনেক পরিবারের প্রথম একটা চিন্তা থাকে যে এটা একটা বড় ধরনের অসুখ, এটা খুব খরচা সাপেক্ষ। তো এখন কি ব্লাড ক্যান্সার ট্রিটমেন্ট কি খুব এক্সপেন্সিভ? ব্লাড ক্যান্সার যেটা আমরা অ্যাকিউট লিউকেমিয়া যেটা বলেছেন কি আউটকাম এতগুলো ভালো হয়ে গেছে, আমরা আগে যদি 20%কে কিওর করতো এখন 70%কে কিওর করছেন। এসব অ্যাডভান্সড ট্রিটমেন্ট জন্য হয়েছে। তো অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যাডভান্স টেস্টিং, অ্যাডভান্স মেডিসিন এসব করতে গেলে নিশ্চয়ই খরচা অনেকটা এক্সপেন্সিভ হতে পারে। এর একটাই সলিউশন, এভরি পারসন শুড হ্যাভ মেডিকেল ইন্স্যুরেন্স। মেডিকেল ইন্স্যুরেন্স কভার থাকে, অ্যাবসলিউটলি কভারেজ থাকবে। আর কেউ এটা ভাববে না আমি তো 20 বছর আছে আমার কিচ্ছু হবে না। আর কম বয়সে ইন্স্যুরেন্স খরচা অনেকটা কম থাকে। সো আই মিন ইট শুড নট বি আ চয়েস। সব পেশেন্ট সব পার্সন, সব লোককে ইনশিওর্ড থাকা উচিত। কেন কোন দিন আপত্তি আসবে, উই শুড নট লেট মানি ডিসাইড কি আপনি এটা ট্রিটমেন্ট নেবেন না আপনি এটা ট্রিটমেন্ট নেবেন। যেটা কভারেজ থাকবে এটা আপনাকে, ইউ শুড বি এবল টু গেট দ্য বেস্ট ট্রিটমেন্ট। তাও অনেকটা চয়েস থাকে, হতে পারেন
একটা ট্রিটমেন্ট যেটা খুব এক্সপেন্সিভ নেই, ওটা 60% কিওর রেট আছে, আর যেটা খুব ভালো ওষুধ আছে ওটা 70% কিওর রেট আছে। তাই এরকম নেই কি 10%-এর মধ্যে আপনি খুব নিরাশ হয়ে যাবেন। হতে পারেন কম খরচের ট্রিটমেন্টও অনেক ভালো করতে পারেন। যদি শুধু এক্সপেন্স মেজর ডিসিশন হতো তো আমেরিকায় আর ইংল্যান্ডে লোক মারা যেত না, বাট ওখানেও তো মর্টালিটি হয় ক্যান্সার নিয়ে। তো শুধু টাকা সব জিনিস না, একটা ভাগ্য আর একটা সঠিক সময়ে পৌঁছানো। কারেক্ট। আচ্ছা, বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা কি? একটু আগে যেটা আপনি বলছিলেন ওটা এক্স্যাক্টলি কি হয়? তো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট উই ডু যখন ক্যান্সার একটা ঘুরে এসেছে, না হলে আমি ট্রান্সপ্লান্ট না করলে আবার ঘুরে আসবে, ওই স্পেসিফিক ইন্ডিকেশন থাকে এই পেশেন্টের ট্রান্সপ্লান্ট না করলে হবেন আপনার ঘুরে আসবে, ও পেশেন্টের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। এটা 3 রকম আছে। একটা নিজে থেকে স্টেম সেলস নেওয়া যায়, একটা ম্যাচিং ভাই বোন থেকে নেওয়া যায়, একটা পুরো কান্ট্রি এর র্যান্ডম পার্সন আপনার ফুল ম্যাচ হতে পারেন, যেটা ইন্ডিয়ায় দাত্রী বলে একটা অর্গানাইজেশন আছে যে একটা ডেটাবেস মেনটেন করে, ওর অনেকগুলো ইন্টারন্যাশনাল রেজিস্ট্রিজও আছে যার সাথে আপনার বোন ম্যারো ম্যাচ হতে পারে। তো যেটা নিজে থেকে না হয় ওটা আমরা অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট বলি। আর আজকে দিন তো যদি ভাই বোন সাথে না ম্যাচ হয়, মাদার ফাদার থেকেও 50% ম্যাচে অনেক ট্রান্সপ্লান্টের সাকসেস বেড়ে গেছে। আচ্ছা, বোন ম্যারো দেওয়াটা এটা খুব ডেঞ্জারাস? বোন ম্যারো ডোনার হেলথ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আপনি একটা লাইফ বাঁচানোর জন্য একটা অন্য লাইফ তো রিস্কে দেবেন না। তো পুরো ওয়ার্ল্ডে দেয়ার হ্যাভ বিন থাউজেন্ডস অফ ডোনার্স, যার উপর স্টাডি করে বোঝা গেল কি ডোনারে কোনো রিস্ক থাকবে না। উই ক্যানট রিস্ক আ ডোনারস লাইফ। তো ডোনার যদি ফিট অ্যান্ড হেলদি হয় তাই ও ডোনেট করবে, আর ডোনারে কোনো ক্ষতি হবে না। ইটস লাইক একটা সমুদ্র থেকে আপনি 1 বালতি জল বার করছে তো কোনো ডিফারেন্স হবে না। বোন ম্যারো ইজ দ্যাট ইউ আর নট লুজিং, একটা অঙ্গ বডিয়ে যাচ্ছে না, শুধু একটা সমুদ্র থেকে 1 বালতি জল বার হচ্ছে। যে বোন ম্যারো ডোনেট করছেন মানে তার সুস্থ থাকাটাও তো খুব ইম্পর্টেন্ট। ইয়েস, পুরো স্ট্রিনজেন্ট যেটা আমরা বলি স্ট্রিক্ট প্রসিজার্স থাকে চেক করার জন্য কি ডোনার ইজ ফিট, হেলদি, সুটেবল, না হলে স্টেম সেলস নেয় না। আচ্ছা, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট নিয়ে এখনো কি আমাদের অ্যাওয়ারনেস অনেক কম? এখনো কি আমাদের অনেক ভুল ধারণা কাজ করে? বোন ম্যারো ট্রান্সপ্লান্ট শুনলেই অনেকজন ভয় পায়। কেন কি আগে যেটা প্রথমে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হতো তার মধ্যে অনেকটা পেশেন্ট সার্ভাইভ করতো না। ও অনেক কারণ হতে পারেন একদম লেট ডিসিশন হয়েছে বিএমটি করার জন্য। একটা টাইমলি ডিসিশন খুব ইম্পর্টেন্ট। এটা বলে না ইউ মিসড দ্য বোট, ওটা মিস করার উচিত না। কেন যখন ট্রান্সপ্লান্ট করতে যাই আমরা তখন পেশেন্ট একটু হেলদি থাকে, আর হেলদি পেশেন্ট কেউ যেতে চাইছে না, কেন ও ভাববে না আমি তো ভালোই আছি। पर যখন খারাপ হয়ে যায় তখন যদি আমরা ট্রান্সপ্লান্ট করতে যাই ওর আউটকাম চেঞ্জ হয়ে যায়। ওই জন্য একটা ধারণা হয়ে গেছে কি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করলে কেউ বাঁচে না। টাইমিং ইজ ইম্পর্টেন্ট। কি ধরনের হেলথ চেকআপ যা আমাদের বছরে একবার করা উচিতই? জেনারেলি অনেকটা হসপিটালস আপনার একটা কম্প্রিহেন্সিভ ব্লাড হেলথ চেকআপ বলে, এর মধ্যে আপনার সব রকম রোগটা একটু ধরার চান্স থাকে, আবার কোনো গ্যারেন্টি নেই। তো জাস্ট যে কোনো হসপিটালে মাস্টার হেলথ চেকআপ করলে কোনো প্রবলেম যদি ওই পয়েন্টে আছে ওটা হাইলাইট হবে। এ মতলব নেই কি পরেটা 3 মাস পরে আপনার নতুন কোনো প্রবলেম ডেভেলপ করতেই পারেন। আপনার মতে ক্যান্সার ট্রিটমেন্টের সব থেকে বড় অস্ত্র কি? মেডিসিন, টেকনোলজি, ফ্যামিলি সাপোর্ট না পজিটিভ মাইন্ড? মেডিসিন, টেকনোলজি আর ফ্যামিলি সাপোর্ট তো লাগবে, বাট পজিটিভ অ্যাটিটিউড যদি না থাকে 3টে ফেল হয়ে যাবে। যে ব্লাড ক্যান্সারে কি কোনো ভ্যাকসিন হয়? ব্লাড ক্যান্সার ভ্যাকসিন বলা যায় না। আজকে দিন নতুন একটা ট্রিটমেন্ট এসেছে কল্ড কার টি সেল থেরাপি। ওকে, এটা বিএমটি
থেকে একটু আলাদা রকম ট্রিটমেন্ট। হুম তো ধারণা করুন আমার শরীরে যদি ক্যান্সার সেল আছে, হুম নর্মাল কি হবে, যেটা আমার ইমিউন সেল আছে হুম ওটা একে দিয়ে ডিস্ট্রয় করে দেবে, হুম ও এনিমি সেল। তাই আপনি ভাববেন কি ক্যান্সার কেন হয়, কেন আমার ইমিউন সেলস ভাবছেন কি এটা ফ্রেন্ড, ওকে তো ইট ইজ লেটিং দ্য ক্যান্সার সেলস গ্রো। তো আমরা কি করি, এই যে টি সেলস হয় হুম এটা বডি থেকে বার করে হুম দে আর মডিফাইড, হুম they are modified and trained হুম to tell that you have to identify the cancer cells. Cancer cells উপর যেটা অ্যান্টিজেন থাকে ওই অ্যান্টিজেন দিয়ে এই টি সেলসকে প্রাইম করে দেয়। মানে এটা পুরো ল্যাবে হয়? যেটা ল্যাবে হয়, নিজেটাই টি সেলস হুম একটা ব্যাগে কালেক্ট করে ল্যাবে পাঠিয়ে দেয়, হুম ওখানে অলমোস্ট 3-4 সপ্তাহ লাগে যেটা সেলসকে গ্রো করে মডিফাই করে ট্রেন করে কি ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ক্যান্সার সেলস। ওকে তারপরে একটা কিমো দেওয়ার পরে এই টি সেলস আবার বডিয়ে হুম ইন্ট্রোডিউস করে দেন। তারপরে এই যেটা নতুন টি সেলস আছে হুম দে নো কি দিস ইজ আ ক্যান্সার সেলস, এটা নিয়ে যায় আর ওকে অ্যাটাক করে মেরে দেয়। আচ্ছা সো দিস ইজ আ ভেরি ভেরি অ্যাডভান্সড ফর্ম অফ ট্রিটমেন্ট, যেটা আগে পেশেন্টসকে আমেরিকা ইসরায়েল পাঠাতে হতো, এখন ইন্ডিয়ার মধ্যে হচ্ছে তাহলে অ্যাজ 1/10 অফ দ্য কস্ট। তাহলে আজ থেকে 10 বছর আগের যে চিকিৎসা পদ্ধতি আর এখনকার চিকিৎসা পদ্ধতি আর কি কি ধরনের প্রযুক্তিগত মানে টেকনোলজিক্যাল কি কি ধরনের চেঞ্জেস এসছে এটা ছাড়াও? এভরিডে রিসার্চ হচ্ছে, এভরিডে একটা নতুন আর্টিকেল আসছে কি কি অ্যাডভান্সেস হচ্ছে। জিন থেরাপি ইজ দ্য নেক্সট স্টেপ। ওকে अभी CAR T cell was the biggest advance in India আগে 2 বছরের মধ্যে। this is the biggest advance in India। 27-28 না 25-26 এর মধ্যে এসে গেছে। আচ্ছা এখন ওর এক্সপিরিয়েন্স ইউজ অনেকটা বাড়ছে, অনেকটা পেশেন্ট সার্ভাইভাল বাড়ছে, যেটা কোনো অপশন ছিল না সার্ভাইভালে, ও সার্ভাইভ করছে ওকে বেসড অন দিস থেরাপি। অ্যাডভান্সেস আর কামিং ইন জিন থেরাপি, পুরো জিনই চেঞ্জ করে দেবে যার থেকে এটা ক্যান্সার হতে পারে। আচ্ছা সো ট্রিটমেন্ট ইজ অনলি গোয়িং টু গেট বেটার অ্যান্ড বেটার, বাট এক্সপেন্সিভ অ্যান্ড এক্সপেন্সিভ, মানে অনেক ডিপ সাবজেক্ট আছে, ডিপ সাবজেক্ট আছে। আচ্ছা লাইফস্টাইল খাবার দাবার বা এনভায়রনমেন্টের উপরে কি ব্লাড ক্যান্সার হওয়ার চান্সেস থাকে? Blood cancers generally not lifestyle related. For example, যার স্মোক করছে ওর লাং ক্যান্সার হলে আপনি সারপ্রাইজ হবে না, তো ও তো খেতো এত সিগারেট ক্যান্সার হয়েছে। বাট ব্লাড ক্যান্সার জেনারেলি লাইফস্টাইল রিলেটেড নয়, বাট ওভারঅল এই ইরায়ে ক্যান্সার একটা হাউসহোল্ড নেম হয়ে গেছে, সবার বাড়িতে কেউ না কেউ আছে যার কোনো না কোনো ক্যান্সারে ভোগী হচ্ছে। এটা কারণ হতে পারেন এনভায়রনমেন্ট, আজকাল সব আর্টিফিশিয়াল ফুড প্লাস্টিক্স, এটা ডেফিনেটলি ইম্প্যাক্ট করছে। এখন প্রত্যেক বাড়িতেই একটা দুটো করে ক্যান্সার পেশেন্ট। ইয়েস, and that is environmental, না environmental changes। আমরা অনেকক্ষণ খুব সিরিয়াস কথা নিয়ে আলোচনা করলাম, এবার একটু আপনার পার্সোনাল লাইফে আসবো। আপনার ফেভারিট ফুড কি, মানে কি ধরনের খাবার খেতে আপনি ভালোবাসেন? I grew up in the south, so that's in my blood. I love South Indian. ধোসা, ইডলি? Dosa idli is my favorite. Yes. Okay. আপনার রোল মডেল? Different field এ different. Okay. Medicine এ I have seen my father-in-law, Okay. Dr. V.K. Bhartiya, work very স্যার hard. এসেছিলেন আগের সপ্তাহেতেই, স্যার এসেছিলেন আমাদের। Yes, তো ওর যেভাবে কাজ করছে, it is something, if I can do 50% of his work, I will consider it a success. আর আপনার ফেভারিট অ্যাক্টর? সাউথ না? না অ্যাক্টর হলে সাউথে মুভি দেখতো না so much, so you know now তো রণবীর সিং is everyone's favorite. Yes. And favorite game? Swimming. Okay. Singer? Not so much into songs. Okay. আর আপনি ফ্রি টাইম পেলে কি কি করতে ভালোবাসেন?
Relax. What I find relaxing is reading again. I know Vichitra, but not medical books. Not medical books. আমি পরে read ওটাই আপনাকে জিজ্ঞেস হ্যাঁ। করতাম যে আপনি কি ধরনের বই পড়তে ভালোবাসেন। Motivational books I really like, because you know life এ এতগুলো we see as an oncologist যেটা ইমোশনাল বার্ডেন থাকে ওটা হ্যান্ডেল করার জন্য we have to unwind. So some sort of motivational আমি যদি পজিটিভিটি Yeah. থেকে you know I will be full of positivity, then only I can Right, give right. positivity Yes, to yes. my patients. So I find them very helpful. আর আপনার ফেভারিট ডেস্টিনেশন? I don't like going too many the same place বার এত বড় দুনিয়া আছে, go to a lot of different places, but repeated destination mama's house. ওকে। সাউথ। South. আচ্ছা, কোন ধরনের পেশেন্ট আপনার কাছে সব থেকে বেশি আসে? It's sub mixture থাকে, because we are not practicing only leukemia, only myeloma. সব ধরনের ব্লাড ক্যান্সার চিকিৎসা করতে হবে, সো ইট ইজ অলওয়েজ আ মিক্সচার। বাট আমরা খুব অনেকটা নন ক্যান্সার যেটা দেখি অ্যানিমিয়া দেখি, এনিমিয়া কি মেয়েদের বেশি হয়? খুব বেশি মোস্টলি লাইফস্টাইল, খায় না, হেভি পিরিয়ডস, তো ওটাই আইডেন্টিফাই করে ট্রিট করলে উইদাউট ব্লাড ট্রান্সফিউশন ছাড়া দিতে হবে, 4-3 হিমোগ্লোবিন নিয়ে আসে, তাই ওটা তো ট্রিট করতে হবে না, সবসময় শুধু ব্লাড দিলে বাড়ি পাঠিয়ে দিলে তো চিকিৎসা হয় না। ফুডটাও ইম্পর্টেন্ট। ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট। পিরিয়ড যদি হেভি হচ্ছে ওটা টার্গেট করতে হবে, ইউ হ্যাভ টু ট্রিট কি কারণে অ্যানিমিয়া হচ্ছে। এটা একটু খুব মিসজাজ ট্রিটমেন্ট, শুধু ব্লাড দিয়ে ও আপনার হিমোগ্লোবিন 4 আছে আগে ব্লাড নাও, নট রিকোয়ার্ড। ব্লাড ছাড়াও চিকিৎসা করা যায়। আর এটা মনে হয় রুরাল এরিয়াস মহিলাদের বেশি হয় জেনারেলি বেশি, বাট সব কলেজ গার্লস সব দিকে বেশি তো ডায়েটিং এ থাকে। ডায়েটিং এ থাকে। এবার আমরা একদম শেষের দিকে চলে এসেছি, অনেকটা সময় আপনি দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে এরকম আপনার এই যে 16 বছরের জার্নি, আপনার কি কখনো এরকম হয়েছে কোনো একটা পেশেন্ট ট্রিটমেন্ট করার পরে যে রিকভারি হয়েছে, সেই রিকভারিটা দেখে আপনি খুব অবাক হয়ে গিয়েছিলেন? 2 কেস ছিল এরকম। একটা ছিল মেয়ে যেটা 7 মান্থস প্রেগনেন্ট, ওকে। ওর মধ্যে ওর ব্লাড ক্যান্সার, অ্যাকিউট লুকিমিয়া। আচ্ছা। এখন এটা তো অবভিয়াসলি এক্সট্রিম হাই রিস্ক হয়ে গেছে কি মাকে তো বাঁচাতে হবে, টু মেনি এথিক্যাল কোয়েশ্চেন্স, মাকে বাঁচাবো কি বেবিকে বাঁচাবো। তো এর মধ্যে তো ক্ল্যারিটি ছিল কি মা লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট, বাট চেষ্টা করতে হবে কি ইউ হ্যাভ টু সেভ বোথ মাদার অ্যান্ড চাইল্ড। ওকে। তো ওকে একটা টার্গেটেড থেরাপি, বোন ম্যারো রিপেয়ার থেরাপি দিয়েছি, যেটা দিয়ে বোন ম্যারো থেকে ক্যান্সার ক্লিয়ার হয়ে গেছে উইদাউট কজিং সাইড এফেক্টস। 2 মাস এরকম চিকিৎসা করে ক্যান্সারে বাদ দিয়ে একটা হেলদি বেবি গার্ল বর্ন হয়েছে ওকে। আচ্ছা, এইখানে আপনার কথার পরিপ্রেক্ষিতে একটা জিনিস আমার মানে হঠাৎ মাথায় এলো, যদি মায়ের ব্লাড ক্যান্সার হয়, কারণ মায়ের ব্লাড তো বাচ্চার মধ্যেও যাচ্ছে নিশ্চয়ই যখন বেবি ভেতরে থাকছে, তো সেক্ষেত্রে কি বাচ্চার ব্লাড ক্যান্সার হওয়ার চান্সেস থাকে? না, দিস ইজ আ ম্যাজিক ব্যারিয়ার, যেটা মা আর বাচ্চার মধ্যে একটা ব্যারিয়ার থাকে, নিশ্চয়ই এক্সচেঞ্জ থাকে, বাট দ্য বেবি হ্যাজ নো ক্যান্সার। মানে ভাবলেই কিরকম লাগে আমার। সো দ্যাট ওয়াজ আ সারপ্রাইজ। একটা খুব তো হয় না প্রেগনেন্সি এ, তো আমি বলবো না কি আমার 50 কেসে এক্সপিরিয়েন্স ছিল। দিস ওয়াজ সামথিং যেটা খুব স্ট্রেস ছিল ফর দ্য ফ্যামিলি, মাদার, বেবি আমার হসপিটালে। বাট দ্য লেডি ডেলিভার্ড আ হেলদি বেবি গার্ল। নাও দ্যাট বেবি গার্ল ইজ 1 year। মাদারে তারপরে হেভি চিকিৎসা করেছি যেটা করার উচিত ছিল, তারপরেও একটু ক্যান্সার ঘুরে এসেছে। এখন ও 5 মাস পোস্ট বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আছে, মাদার হেলদি, বেবি হেলদি।
ফ্যামিলি হেলদি, এরকম একটা সাকসেস স্টোরি বলবো। আচ্ছা, যদি ধরুন এই সময় কেউ আমাদের পডকাস্ট দেখছেন, তিনি হয়তো আগের দিনই জানতে পেরেছেন ওনার ব্লাড ক্যান্সার হয়েছে, তার জন্য আপনি কি মেসেজ দেবেন? ভয় করবে না, ব্লাড ক্যান্সারে পুরো চিকিৎসা অ্যাভেলেবেল আছে, কলকাতায় চিকিৎসা অ্যাভেলেবেল আছে, যেটা আপনি কারেক্ট জায়গায় পৌঁছে গেল, আপনার সব চিজ ক্ল্যারিটি দিয়ে বুঝিয়ে দিতে হবে और ট্রিটমেন্ট চলাতে হবে। এটা রোগ কেউ চুজ করে না, বাট আপনি কি পাথ চুজ করবেন আর আপনি একটু স্ট্রং হয়ে থাকবেন, তাই এই রোগে ডক্টর আর আপনি সাথ মিলে ডিফিট করতে পারবেন। আজকের এই এপিসোড থেকে একটা জিনিস মনে রাখতে হবে, ব্লাড ক্যান্সার মানে ভয় নয়, রাইট ডিসিশন লাইফ চেঞ্জ করে দিতে পারে। ভিডিওটি যদি হেল্পফুল লাগে লাইক করুন, শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং ম্যামকেও অসংখ্য ধন্যবাদ যে আপনি এত ব্যস্ততার মধ্যে এসে এত নতুন নতুন জিনিস আমাদের সাথে শেয়ার করলেন ব্লাড ক্যান্সার নিয়ে, তার জন্য ম্যাম অসংখ্য ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম।